নমস্কার। প্রগতি বিদ্যা ভবনের পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি নবম শ্রেণীর প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টিকা টেনিস কোর্টের শপথ কি, কেন এই শপথ নেওয়া হয়েছিল, কারাই বা এই শপথ নিয়েছিল, কবে নিয়েছিল, তার প্রত্যেকটি বিষয় আলাদা আলাদা করে আলোচনা করে দিচ্ছি, সঙ্গে উত্তরটা দিয়ে দিচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকে উপকৃত হবে। প্রথমে তোমরা বুঝে নাও যে টেনিস কোর্টের শপথ কী। ফ্রান্সের প্রতিনিধি সভা স্টেট জেনারেলে তৃতীয় সম্প্রদায়ের নির্বাচিত প্রতিনিধিগণ 1789 খ্রিস্টাব্দের 20 জুন সভাগৃহের পার্শ্বস্থ টেনিস মাঠে এই শপথ নিয়েছিল। সেই কারণে এটির নাম টেনিস কোর্টের শপথ। এখন প্রশ্ন হলো, কেন তারা এই শপথ নিয়েছিল? না, প্রচলিত আইন অনুযায়ী স্টেট জেনারেলে সম্প্রদায় ভিত্তিক একটি করে ভোট ছিল, অর্থাৎ ফ্রান্সে 3টি সম্প্রদায় ছিল, অর্থাৎ এক একটি শ্রেণী ছিল। প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, যাদের ফার্স্ট স্টেট, সেকেন্ড স্টেট এবং থার্ড স্টেট বলা হয়। যাজক, অভিজাত এবং তৃতীয় সম্প্রদায় অর্থাৎ বুর্জোয়ারা। এই যে এক একটি সম্প্রদায়, এরা প্রত্যেকে একটি করে মাত্র ভোট প্রদান করতে পারত। কিন্তু তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিগণ প্রত্যেকের জন্য একটি ভোটাধিকার দাবি করলে ফরাসি সম্রাট অধিবেশন বন্ধ করে দেন। প্রতিনিধিগণ 20 জুন এসে দেখেন সভাগৃহ তালাবন্ধ। তখন তারা পার্শ্ববর্তী টেনিস খেলার মাঠে সমবেত হয়ে ফ্রান্সে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠার শপথ গ্রহণ করে। এই হলো টেনিস কোর্টের শপথ। এবার চলো উত্তরটা তোমরা দেখে নাও এবং ঝটপট খাতায় নোট করে নিয়ে খ্রিস্টাব্দের নবনির্বাচিত জাতীয় সভার প্রথম অধিবেশনে তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা সকল সদস্যে একই কক্ষে বসা এবং মাথাপিছু ভোটের দাবিতে সরব হয়। এবার দেখো টেনিস কোর্টের শপথ কি। প্রথমেই 1 নম্বর পয়েন্ট দেখো, বুর্জুয়াদের ক্ষোভ। তৃতীয় শ্রেণীর প্রতিনিধিদের দাবি রাজা নাকচ করলে ক্ষুব্ধ প্রতিনিধিরা 17 জুন এক সভায় নিজেদের সভাকে প্রকৃত জাতীয় সভা বলে ঘোষণা করে এবং দাবি করে কর ধার্য করার অধিকার শুধু তাদেরই আছে। ঐতিহাসিক গান্ট ও টেম্পোরালি এই ঘটনাকে ফরাসি বিপ্লবের ক্ষুদ্র প্রতীক বলে অভিহিত করেন। 2 নম্বর পয়েন্ট দেখো, শপথ গ্রহণ। তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা 20 জুন তাদের সভাকক্ষে গিয়ে দেখেন যে সভাকক্ষটি তালাবন্ধ হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে তারা মিরাবো ও আবেসিয়াসের নেতৃত্বে নিকটবর্তী টেনিস খেলার মাঠে জড়ো হয়। সেখানে তারা শপথ গ্রহণ করে যে তারা যতদিন না ফ্রান্সে একটি নতুন সংবিধান রচনা করতে পারবে ততদিন তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। এই ঘটনায় টেনিস কোর্টের শপথ নামে পরিচিত। চলে যাচ্ছি পরবর্তী পয়েন্টে, রাজার ভূমিকা, অর্থাৎ এক্ষেত্রে রাজতন্ত্র কী ভূমিকা পালন করেছিল। টেনিস কোর্টের শপথের 3 দিন পর 3 সম্প্রদায়ের ঐক্যবদ্ধ অধিবেশনে রাজা প্রথম 2 শ্রেণীর পক্ষ অবলম্বন করে তৃতীয় সম্প্রদায়ের সমস্ত দাবি অবৈধ বলে ঘোষণা করেন। এরপর রাজা সভাকক্ষ ত্যাগ করলেও তৃতীয় সম্প্রদায়ের প্রতিনিধিরা সেনা অভিযানের হুমকি উপেক্ষা করে সেখানে অবস্থান করতে থাকেন। এবার দেখে নাও এর শেষ পরিণতি কি হয়েছিল, অর্থাৎ টেনিস কোর্টে শপথ নেওয়ার পর শেষ পরিণতি কি হয়েছিল। শেষ পর্যন্ত চাপে পড়ে রাজা তৃতীয় সম্প্রদায়ের দাবি মেনে নেন। এইভাবে বুর্জোয়া বিপ্লবের প্রথম পর্ব সাফল্যের সঙ্গে শেষ হয়। এই ছিল তোমাদের টেনিস কোর্টের শপথ কি এর একটি সংক্ষিপ্ত টিকা। এর আগে আমি তোমাদেরকে বড় প্রশ্ন হিসেবে ফরাসি বিপ্লবের কারণ, ফরাসি বিপ্লবের ফলাফল এই সমস্ত কিছুই আপলোড করে দিয়েছি। তোমরা উত্তরটি দেখে নিতে পারো।
আশা করি তোমরা প্রত্যেকেই উপকৃত হবে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবারও তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হতে চলেছে। ধন্যবাদ।